আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই দিন ধার্য করা হবে। রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলার কার্যক্রম শেষ হয়। গত ১০ জুলাই ৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী এবং তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৪ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। এরপর উভয় পক্ষ যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করেন। মামলায় গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, রায়ের তারিখ কখন নির্ধারণ হবে আর আদালত চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কাকলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে তাদের কবে রায় ঘোষণা করা হবে সেই দিনটি আজকে ধার্য করবেন। এখনও কিন্তু বিচারপতিরা ট্রাইব্যুনালে আসেননি। আমরা নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানেন যে একটি দলের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এলাকায় এবং ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা প্রশাসনিকভাবে চিঠি দিয়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের সামনেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং তারা এখানে উপস্থিত আছেন। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবিও কিন্তু টহল দিচ্ছেন। আর আজকে প্রতিদিন আসলে ট্রাইব্যুনাল যে সময়টায় বসে সেটা হচ্ছে ১১টার পর ট্রাইব্যুনাল বসে। এখনও যেহেতু বিচারপতিরা আসেননি, ধারণা করছি যে ১১টার পরই হয়তো এসে প্রথমেই হয়তো এই মামলার রায়ের তারিখটা ঘোষণা করবে এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজকে কিন্তু ট্রাইব্যুনালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই গণমাধ্যমের কর্মীরা এখানে এসেছে এবং আজকে গণমাধ্যমের সবাই যেভাবে আসতে পারতো সেটাতে কিছুটা শিথিলতা আসছে। যারা মেইন স্ট্রিম সাংবাদিকতায় আছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং অনেকটা নিরাপত্তা নিয়ে সবাইকে চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর এই জানেন যে এই মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। 5টি অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো রংপুরে যে প্রথম শহীদ হয়েছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই হত্যার অভিযোগ একটি। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা শিক্ষার্থী, সেটার অভিযোগ আরেকটি। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া সহ 7 জনকে হত্যার মামলায়, অর্থাৎ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। বিচার শেষ হয়েছে এবং এখন রায়ের জন্য দিন ধার্য করবে। এছাড়া এই মামলায় যেটা বলা হয়েছিল যে তিনি উস্কানি দিয়েছিলেন এবং লেথাল উইপেন ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছিলেন এবং 1400-র মতো ছাত্র জনতা হত্যা হয়েছিল যে জুলাই আগস্ট হত্যা, এবং সবগুলির দায় তাদের উপরে পড়ে। এবং এই মামলার যে অন্যতম আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি কিন্তু নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং সাক্ষী দিয়েছেন এবং তিনি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এখন দেখা যাক এই মামলা রায় দেওয়ার পর বোঝা যাবে সে কি ক্ষমা পান কি পান না। এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। কাকুলি। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম সবশেষ খবর। এদিকে জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বুধবার রাত থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানান বক্তারা। এদিকে বুধবার রাতেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপিল শাহরিয়ারের কাছে। আপিল, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? দিনটিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা চেকপোস্ট বসিয়েছে এবং বলে রাখি যে বিভিন্ন সময় কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। তবে আজকে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনও খবর পাওয়া যায়নি। এবং আমি এখন শাহবাগ মোড়ে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি চেকপোস্ট, অর্থাৎ মোটরসাইকেল যদি দেখা যাচ্ছে তাদেরকে থামানো হচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে যেহেতু কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে করে এসে বিভিন্ন জায়গায় ককটেল ছোড়া হচ্ছে, এই জন্য সেই বাড়তি সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকদিন ধরেই এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আহ্বান জানাচ্ছেন যাতে এই দিনটি যাতে সফলভাবে তারা পালন করতে পারে। তবে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের অন্যান্য দিনের থেকে আজকে গণপরিবহনের সংখ্যাটা কিছুটা কম এবং ব্যক্তিগত গাড়িও খুব একটা চোখে পড়ছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে যে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্য কিন্তু তারাও কিন্তু রাজপথে রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে একটি মিছিল এসে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। মূলত যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, নাশকতা না হয়, সেজন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই বাস্তবতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে রায় ঘোষণার পরও যাতে পরিস্থিতি ঘোলাটে না হয় সেজন্য তারা নজরদারি বাড়িয়েছেন এবং যে গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি যে অলিগলিগুলো রয়েছে সেখানেও তাদের গোয়েন্দা নজরদারি এবং যে পেট্রোলিং টিম সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, জানছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। এদিকে লকডাউনকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে 3 গাড়িতে আগুন এবং ফরিদপুরে ভাঙায় সড়ক অবরোধ করছে স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙা উপজেলার সোয়াদি বাস স্ট্যান্ড এলাকায় লকডাউনকে কেন্দ্র করে সড়ক অবরোধ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোরে সোয়াদি পাম্পের পাশে ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে গতরাতে ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাক আর শরীয়তপুরের জাজিরায় আরেকটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি, জামাত ও এনসিপির নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি এটি সম্প্রচার করবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া গণভোটের দিনক্ষণ নিয়ে কিছু নির্দেশনাও দেবেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চলতি বছরের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও ইস্যুতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ 6টি দলের সংলাপে অংশ নেওয়ার কথা। আগারগাঁও কমিশন ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছে তার কাছে। সাদেক, বৈঠক কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে? এগুলি আপনি দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, যেটি সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে। বিশেষ করে এর আগে আমরা যেটি দেখেছি যে রাজনৈতিক দল বিধিমালা নির্বাচনের সময় সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আরপিও অধ্যাদেশ সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কিংবা অন্যান্য যে বিধিমালাগুলো সেগুলো কিন্তু চূড়ান্ত হয়ে গেছে।
তো সেগুলোর আলোকে তাদের কিন্তু অভিযোগ ছিল যে তাদের সাথে আলাপ না করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেহেতু বড় ধরনের স্টেক হোল্ডার, বড় ধরনের অংশীদার, তাদের সাথে আলাপ না করে এই ধরনের বিষয়গুলোকে গ্যাজেট আকারে প্রকাশ করা তারা কিন্তু বেশ আপত্তি জানিয়ে আসছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে এই আয়োজন করা হয়েছিল। এর আগে আমরা যখন কথা বলেছি, সচিব আমাদেরকে বলেছেন যে এই আয়োজনের আগে তারা কিন্তু ঐক্যমতে পৌঁছেছেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে। এ কারণে তারা গ্যাজেট প্রকাশ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখেছি যে প্রতি সেশনে 6টি করে দল অংশগ্রহণ করবে। এর ভিতরে প্রথম যে সেশনটা রয়েছে সেখানে রয়েছে রিপাবলিক ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ বেশ কিছু দল অংশগ্রহণ করছে। বিকেলে 2টা থেকে 4টা পর্যন্ত কিন্তু দলগুলো অংশগ্রহণ করবে। সেখানে ধারণা করা হচ্ছে যে তারা বর্তমান যে নির্বাচন পরিস্থিতির যেটি বিরাজ করছে কিংবা আগামীতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ঠিক রাখার জন্য কি করা যায় তাদের পরামর্শ দিবেন, কিংবা তাদের পক্ষ থেকে এই যে আচরণ বিধিমালা, বিশেষ করে পোস্টার নিষিদ্ধকরণ, ফেস্টুন বা বেশ কিছু বিধিমালা যেগুলো এসেছে, তাদের যে শাস্তির বিধান রয়েছে নতুন। দর্শক, জানছিলাম কমিশনের বৈঠকের খবর। ভারতের বিপক্ষে নামার আগে ম্যাচ জয়ের মানসিকতা তৈরির জন্য নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ। শুধু 90 মিনিট নয়, অতিরিক্ত সময়ে মনোযোগ ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 8টায়। রিপোর্ট কুশলী আসিরের। এএফসি এশিয়ান বাছাইয়ে ভারত ম্যাচের আগে নেপাল পরীক্ষায় পাসমার্ক চায় জামাল ভুঁইয়ারা। জয়ের মানসিকতার জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বলছেন অধিনায়ক। মেইন গোল হচ্ছে ইন্ডিয়া নেপালের সাথে খেলা, সো এখানে মানে এটা দিতে হবে বেসিকলি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু উই হ্যাভ টু হ্যাভ দ্যাট উইনিং মেন্টালিটি। বাংলাদেশের কোচ পরিবর্তনের দাবিতে নেপাল ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় সমর্থকরা। এমনকি সাম্প্রতিক ম্যাচগুলোর তুলনায় টিকিট বিক্রিও কম হয়েছে। কোচ বলছেন, ধারাবাহিক জয় পেলে এই বিষয়টি আর সামনে আসবে না। আমি জানি আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। নেপাল ম্যাচ নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। আশা করি আমরা ভালো করব। সম্প্রতি নেপালের মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল, যদিও ওই ম্যাচে ছিলেন না হামজা চৌধুরী, সমিত সোমরা। বাংলাদেশের শক্তি বাড়লেও তেমন চিন্তিত নয় সফররত দলটি। তেমন বড় চাপ নেই, তবে হামজা বড় মাপের খেলোয়াড়, বিদেশি লিগে খেলেন, তাকে নিয়ে আমাদের বাড়তি চিন্তা রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে মাঠ মাতাচ্ছেন নেপালের 8 জন খেলোয়াড়, তাই স্বাগতিকদের বিষয়ে বেশ ভালোই জানা আছে তাদের। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।